নির্বাচনের কথা এখানে বলতে হবে কেন? কোন ধরনের রাজনীতি এই সরকারকে করা দরকার? সংস্কার নিয়েও এত কিছু হলো, এতগুলো সংস্কার কমিশন রিপোর্ট এলো, জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হলো, মিটিং হলো, আবার হবে জুলাই মাসে। মানে সব কিছু কি গোছালো অবস্থায় আছে? এইটা তো আসলে মুখোমুখি দাঁড়ানোর বিষয় না, কারণ আপনি দীর্ঘ 15 বছর একটা ভোটবিহীন একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে ছিলেন। এবার আপনি একটা সার্বিক অর্থে গণতান্ত্রিক রূপান্তরের দিকে দেশ, সমাজ এবং প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যাবেন। তো সেটা আপনি নির্বাচনের কথা এখানে বলতে হবে কেন? নির্বাচন ছাড়া আপনি আর কীভাবে নিয়ে যাবেন? তো এখন প্রশ্ন তাহলে উঠতে পারে, তাহলে এই যে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো, এটা তারা কারা করাইছে? যারাই এটা করাক, যারা এই প্রশ্নটাকে সামনে এনেছে, দাঁড় করিয়েছে নির্বাচন এবং আপনার সংস্কারকে, তারা এখানে আমাদের এই যে পুরা গণতান্ত্রিক প্রক্রিয়ার যে উত্তরণের যে আপনার এই স্পিরিটটা এবং প্রক্রিয়াটা, এই পুরা প্রক্রিয়াটাকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই প্রক্রিয়াটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যেটা হয়েছে, এই সরকারের আসলে ম্যান্ডেট যেটা বলেন, যেটা বলা হচ্ছে সরকার ম্যান্ডেট প্রাপ্ত, কী করার জন্য ম্যান্ডেট আছে আর কী করার জন্য নাই, সেটা আসলে এই সরকারের ম্যান্ডেট একটা জায়গায় ম্যান্ডেট, সেটা হলো গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য। কারণ হলো গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার যতই ত্রুটিপূর্ণ হোক, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে সবাই ব্যর্থ হবে, সম্মিলিত ব্যর্থতা। আর যদি সফল হয় তাহলে সম্মিলিতভাবে এটা জনগণের সফলতা। এবং পার্টিকুলারলি এই সরকার নামই নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এই সরকারের আপনার চরিত্রের দিক থেকেই যে তার হলো মানে সে ক্ষমতায় আছে এই জিনিসটা আসলে বলা যাবে না বা মনে করার সুযোগ নেই। সে কিছু দায়িত্বে আছে। ক্ষমতাটা এখনো পর্যন্ত যেই অভ্যুত্থানের শক্তি যারা, তাদের হাতেই আছে, তাদের মধ্যেই আছে। এখন তাদের অনৈক্য কাকে ফ্যাসিলিটেট করে, সেই একটা প্রশ্ন উঠবে। কারণ এখনো পর্যন্ত শক্তির এই সরকারটা যেহেতু অরাজনৈতিক সরকার, কিন্তু রাষ্ট্র পরিচালনা তো একটা রাজনৈতিক কর্মকাণ্ড, নিঃসন্দেহে। তো তার মানে কি এখানে তাহলে কোন ধরনের রাজনীতি এই সরকারকে করা দরকার? অরাজনীতি কথাটার কোনো মানে হয় না। তাহলে কোন ধরনের রাজনীতিতে এই সরকার পরিচালিত হওয়া দরকার, সেটার একটা ল্যাকিংস আছে। সেইটার 1 নম্বর কাজ হওয়া দরকার ছিল ট্রান্সপারেন্সি নিশ্চিত করা। কারণ ট্রান্সপারেন্সিটা যদি, যেটা স্বচ্ছতাটা যদি থাকতো, তাহলে ট্রাস্ট থাকতো। এই যে আজকে কোনো দল ট্রাস্ট করতে পারছে না সরকারকে, সরকারের সাথে একটা মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে, অথচ তারাই সম্মিলিতভাবে এই সরকারটা গঠন করেছে। এই অবস্থায় যাওয়ার একমাত্র কারণ হলো আপনার ট্রান্সপারেন্সি নেই। এবং যখন ট্রান্সপারেন্সি থাকে না, তখন ট্রাস্ট আসে না, হিসাব সোজা। তাহলে এই যে ট্রাস্টটা ধ্বংস হইল, নষ্ট হওয়ার ক্ষেত্রে এই সরকার কতটা দায়ী, আর এই সরকারের ভেতরে সরকার যেটা, সেটা কতটা দায়ী, এই প্রশ্ন আমাদের তুলতে হবে। তাহলে আমরা তো অভ্যুত্থানের পরে একটা ক্যাওয়াটিক কন্ডিশন থাকবে, এই ব্যাপারে আমাদের খুব বেশি দ্বিমত নেই। এটা কিন্তু এই ক্যাওয়াটিক কন্ডিশন তো এতদিন এইভাবে চলার কথা না। কেন চলছে এইভাবে চলছে এই কারণ রাষ্ট্রকে তো আমরা গোছালো, সংগঠিত, কোনো ক্ষেত্রে শক্তিশালীও দেখতে চাই, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। কিন্তু রাষ্ট্র শক্তিশালী না, আমরা দেখি ডিপ স্টেট শক্তিশালী এখনো পর্যন্ত। কেন ডিপ স্টেটের কথাটা বারবার আলোচনায় আসে? কারণ যখন বলা হয় ইউনূস সাহেবকে 5 বছর 10 বছর দেখতে চাই, ইউনূস সাহেবের বিকল্প আর কেউ নাই, এটা তো ইউনূস সাহেবের কথা না, এটা তো ইউনূস সাহেবের ইমেজের জন্য ক্ষতিকর। কারণ আপনার ওয়াদাই হলো আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাবেন, কিন্তু আপনি তাকে আগের আমলে যেভাবে অবিকল্প শেখ হাসিনা, তাকে 41 পর্যন্ত দেখতে চাই, আজরাইল আসুক বা না আসুক, অসুখের সে অমর, এই যে একটা কাঠামো তৈরি করা হয়েছিল, সেই একই জিনিস যদি আপনি ডক্টর ইউনূস সরকারের দিকে ফ্রেম করেন, একইভাবে তাকে আখ্যায়িত করেন, তাহলে এই বিষয়ে কি সরকার সচেতন আছে? মানে এইরকম সরকার যদি সচেতন না থাকে, তার মানে কি? তার মানে হলো সরকার যেভাবে, এটাই তো বলতেছি, সরকার যদি সচেতন থাকবে না কেন? সরকার কিভাবে ফাংশন করছে, যেখানে তাকে কেন্দ্র করে এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আমরা আওয়ামী লীগ আমলটার সমস্যাটা কি ছিল? আওয়ামী লীগ আমলটা পুরোটা একটা সিন্ডিকেট ছিল, লুটপাটের সিন্ডিকেট। তো এখন আপনাকে কেন্দ্র করে যদি একটা সিন্ডিকেট তৈরি হয়, যারা না সংস্কার না নির্বাচন, মাঝখান থেকে ক্ষমতা যেভাবে আছে এইভাবে তাইরে নাইরে করে চালানো, এরকম একটা প্রক্রিয়ার আভাস যদি পাওয়া যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার দিকে প্রশ্ন উঠবে, আপনার জনগণের আস্থা আপনি হারাবেন দিন দিন। আমি বলতেছি আপনার এখনও পর্যন্ত ঐক্য কোথায় আছে? ঐক্য আছে হলো আওয়ামী লীগের প্রশ্নে। ঐক্য আছে কোথায়? ঐক্য আছে হলো আপনার ভারতের প্রশ্নে। এখন এইখানে মূল সংস্কার যে কথাটা বলি, দেখেন অভ্যুত্থানের পরে আপনার তো শুধু সংস্কার দিয়ে হবে না, আপনার পুরো দেশের পুনর্গঠন লাগবে। কিন্তু কোথায় পুনর্গঠন? এখানে তো শুধু হাসিনা চলে গেছে, আর তো সব হাসিনার মতো চলতেছে। আপনার এখন কি নিয়োগে ঘুষ হচ্ছে না? নিয়োগ বাণিজ্য হচ্ছে না?
গ্রেফতার বাণিজ্য হচ্ছে না, আপনার ত্রুটিপূর্ণ মামলা হচ্ছে না, সবই তো হচ্ছে। তাহলে এই জন্য আমরা বলি আমরা এই যে একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, এই পুরো কাঠামোর মধ্যে আপনি আছেন। সেই কাঠামোটার থেকে উত্তরণের জন্য আপনাদের প্রথমত দরকার ছিল এই ট্রান্সপারেন্সি নিশ্চিত করা, এবং যেই ট্রান্সপারেন্সি আপনার যারা অংশীজন, আপনার অভ্যুত্থানের যে শক্তি, ক্ষুদ্র শক্তি হোক, বড় শক্তি হোক, রাজনৈতিক শক্তি হোক, অরাজনৈতিক সামাজিক শক্তি হোক, তারা যাতে আপনাকে কোঅপারেট করতে পারে, তারা যাতে আপনাকে ওন করতে পারে, তারা যাতে আপনাকে সহযোগিতা করতে পারে। সহযোগিতা করলে তাহলে যেটা হবে কি, এই সংস্কারটাকে তখন আর একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়ারই দরকার হতো না। কারণ সংস্কার প্রক্রিয়াটা আপনার কি লাগবে সেটা তো রাজনৈতিকভাবে নির্ধারণ করার ব্যাপার, কিন্তু কি লাগবে না, আমরা কি চাই না, সেই রায় তো 5 তারিখে জনগণ দিয়ে দিচ্ছে, জেনজি জেনারেশন দিয়ে দিচ্ছে যে আমরা এরকম একটা ক্যাডার ভিত্তিক মাফিয়া রাষ্ট্র চাই না, আমরা একটা নাগরিক ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র চাই।